তো বন্ধুরা, প্রধানমন্ত্রী যেমন খুশি ঠোকো যোজনার আন্ডার পাকিস্তানের পর এবারে আরও একটা প্রতিবেশী মিয়ানমারের ভেতরেও স্ট্রাইক করতে শুরু করে দিয়েছে ভারতীয় ফোর্সেস, যার আওতায় গতকাল মানে 13 তারিখ রাতে ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে মিয়ানমারের সাগাইং অঞ্চলের ওপর মারাত্মক আক্রমণ চালিয়েছে, যেখানে উলফা আই নামক ভারত বিরোধী আতঙ্কবাদী গোষ্ঠীদের ওপর এই স্ট্রাইক করা হয়। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এতে ওদের মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও ভারতীয় সেনাবাহিনী পুরো হামলার দায়কে অস্বীকার করেছে। ভারতের দাবি যে আমরা এই ধরনের কোনো হামলা চালাই, কিন্তু এই উলফা আই আতঙ্কবাদী গোষ্ঠী, যারা বহু বছর ধরে আসামকে ভারত থেকে ভাঙার চেষ্টা করছিল চীন আর বাংলাদেশের আগেকার সরকারের সমর্থন, তারা দাবি করেছে যে ভারতীয় ফোর্সেস 13 তারিখ রাতে কম করেও 150টা ড্রোন অ্যাটাক চালিয়েছে ওদের ওপর। আর শুধু তাই নয়, কিছু রিপোর্ট তো এটাও দাবি করছে এখানে কিছু সংখ্যক মিসাইল অ্যাটাকও হয়েছে। 150টা ড্রোন যদি অ্যাটাক করে থাকে, তার মানে বুঝতেই পারছেন এই হামলা ছোটোখাটো হামলা তো ছিল না। যদিও কী জাতীয় ড্রোনের মাধ্যমে অ্যাটাক করা হয়েছে সে বিষয়ে স্পষ্ট জবাব নেই, তবে খুব সম্ভবত এটা লয়টারিং মিউনিশন বা সুইসাইড ড্রোন হতে পারে, কারণ ভারত তো অ্যাটাক ড্রোন ব্যবহার করেন এবং মিসাইলের তুলনায় এই জাতীয় কামিকাজের ড্রোন প্রচুর সস্তা। ফলে এই ধরনের অপারেশনে ড্রোন স্ট্রাইক সবচেয়ে বেস্ট অপশান হয়। উদাহরণ হিসেবে পাকিস্তানকেই দেখুন, অপারেশন সিঁদুরের দরুন ওদের এয়ার ডিফেন্সকেও ডিস্ট্রয় করে দিয়েছিল আমাদের এই কামিকাজের ড্রোন। সেখানে তো মায়ানমার কিছুই না। উলফা গোষ্ঠীর দাবি অনুযায়ী মিয়ানমারের সাগাইং অঞ্চলে এদের মূল ঘাঁটি ছিল, ওখানে এদের পুরো ট্রেনিং চলছিল আর সিনিয়র কমান্ডাররাও মজুদ ছিল, এবং কোনোভাবে ভারতের কাছে আগে থেকেই ইন্টেলিজেন্স ছিল যে এই রিজিয়নে ওদের সমস্ত কমান্ডাররা এক জায়গায় আসবে, এবং সেই সুযোগেই ভারতীয় ফোর্সেস মিয়ানমারের ভেতরে ঢুকে এমনভাবে ড্রোন স্ট্রাইক চালায় যে বলা হচ্ছে ওদের 4টে ক্যাম্প পুরোপুরি ডিস্ট্রয় হয়ে গেছে। হামলা ঠিক রাত 2টো থেকে 4টের মধ্যে হয়েছে, এবং যে ধরনের বয়ান ওরা দিয়েছে তাতে বলা হচ্ছে এই হামলায় উলফা আয়ের 3জন সিনিয়র কমান্ডারই মারা পড়েছে, যাদের নাম হলো নায়ন অসম, গণেশ অসম আর প্রদীপ অসম। এছাড়াও কম করে 19 জন এই হামলায় আহত হয়েছে, আর বাকিদের রিপোর্ট এখনও পাওয়া যায়। তবে বন্ধুরা, একটা জিনিস মাথায় রাখ, এই সমস্ত রিপোর্ট উলফা আয় দাবি করেছে। আমাদের অফিসিয়াল দাবি এখনও এটাই যে যা কিছু হয়ে থাকবে সেটা ওদের নিজেদের মধ্যে লড়াই করে হয়েছে, ভারত এর জন্য কোনো রকম অ্যাটাক করেন। এখন যাই হয়ে থাক, বিষয়টা একটু অন্যরকম নয়। পাকিস্তানকে ঠুকছে, ছত্তিশগড়ে কমিউনিস্টদের ধরে ধরে মারছে, লাল করিডোর তো শেষ বলতে পারে। গোটা দেশে আচমকায় বুলডোজার অ্যাকশন এবং বাংলাদেশিদের খেদানোর অভিযান চলছে, এবং যে দেশ লিটারেলি যে কোনো দেশ ভারতের বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করলে সেখানে কিছু না কিছু তো ঘটছে। ফলে এই সমস্ত কিছু এতটা কোঅর্ডিনেটভাবে এবং টাইমিংয়ের সাথে হচ্ছে যে বিষয়গুলো এভাবে উড়িয়ে দেওয়া যায়। তো আমার ধারণা, যদি এই সার্জিক্যাল স্ট্রাইক সঠিক হয়, তার মানে একটাই, ডি-ডলারাইজেশনের পর আপনাদের বলেছিলাম না, এই রিজিয়নে ভারত একটা নতুন রিজিওনাল সুপার পাওয়ার হবে, আর স্বাভাবিকভাবে তার জন্য সবার আগে এখানে ভারতের যে সমস্ত অবস্টেকেল রয়েছে তাকে ক্লিন করা জরুরি। এবং যারা এই সমস্ত ভারত বিরোধী গোষ্ঠীদের সাপোর্ট দিত তারাও ধীরে ধীরে সরে গেছে, অর্থাৎ এদের যে ব্যাকবোন ছিল ফাইন্যান্সিয়াল সাপোর্ট, হিউম্যান রাইটস অর্গানাইজেশন, তারা আর নেই। এই কারণেই কিন্তু এক এক করে পাকিস্তানের ইসলামিক জেহাদি হোক, মিয়ানমারের মিলিট্যান্টস, অথবা দেশের ভেতর চীন সমর্থিত কমিউনিস্ট থেকে শুরু করে বাংলাদেশ আর মিয়ানমার থেকে আসা আতঙ্কবাদী অবৈধ অনুপ্রবেশকারীরা হোক, কাউকেই ভারত ছাড়ছে না। যা ভারতের জন্য খুবই ভালো খবর যে ফাইনালি এত বছর অপেক্ষার পর ভারত সরকার নিজেদের আসল খেলা শুরু করে দিয়েছে। আর এটাকে দেখিয়ে আমাদের আরেক প্রতিবেশী বাংলাদেশে সাবধান হয়ে যাওয়া উচিত। পাকিস্তান, মিয়ানমার কাউকেই ছাড়েনি ভারত, এরা দুজনেই বাংলাদেশের চেয়ে বহুগুণ শক্তিশালী। কাল যদি বাংলাদেশ থেকে বাই এনি চান্স কিছু একটা হয়ে যায়, ওদের পুরো গুড়িয়ে দিতে আমাদের 15 মিনিটও লাগবে।